আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনার বিষয়বস্তু সুইমিং পুলের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, ব্যালেন্সিং ট্যাঙ্ক। আপনারা ছবিতে যে সুইমিং পুল গুলো দেখতে পাচ্ছেন, এগুলা সবগুলাই ডেক লেভেল সুইমিং পুল। এর মানে এখানে পানির লেভেলটা কানায় কানায় পূর্ণ থাকে। এখন সুইমিং পুল যারা কাছ থেকে দেখেছেন তাদের মনে হয়তো এরকম প্রশ্ন জাগতে পারে যে এটা ব্যবহার করার সময় যখন মানুষজন নামতেছে 10 জন, 12 জন বা 20 জন, এবং সেই ক্ষেত্রে এই চারপাশে পানি উপচে পড়ার কথা, কিন্তু সেটা হয় না। আবার সুইমিং পুল থেকে মানুষজন যখন উপরে আসতেছে তখন পানির লেভেলটা নিচু হয়ে যাওয়ার কথা, সেটাও হচ্ছে না। এখন এরকম হয় না, এর কারণ হলো যে সুইমিং পুলে আসলেই ওভারফ্লো করে, মানুষজন নামলে পানি উপচে পড়ে, এবং সুইমিং পুল থেকে মানুষজন উঠে আসলে সেখানে আবার নতুন করে পানির সাপ্লাই দেওয়া হয়। এর বাইরেও সুইমিং পুলের অপারেশন অ্যান্ড মেইনটেনেন্সের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো যে এটা ব্যবহারকালীন সময়ে কন্টিনিউয়াস ওভারফ্লো করানো হয়। এর মানে হলো যে এখানে ওয়াটার সার্কুলেশন চলে একটানা, এবং যে ওভারফ্লোটা হয় সেই ওভারফ্লোটা সুইমিং পুলের চারপাশে পেরিমিটার বরাবর ড্রেন থাকে। এই ড্রেনের মাধ্যমে ব্যালেন্সিং ট্যাঙ্কে যে জমা হয়। ব্যালেন্সিং ট্যাঙ্ক সুইমিং পুলের মেইনটেনেন্স এন্ড অপারেশনের জন্য অপরিহার্য। এটা ছাড়া সুইমিং পুল পরিচালনা করা প্রায় অসম্ভব বলা চলে। আমরা স্ক্রিনে এখন একটা সুইমিং পুল প্রজেক্টের 3D ভিউ দেখতে পাচ্ছি। এখানে এই পুলটা লম্বায় 50 মিটার এবং প্রস্থে 22 মিটার। এই ধরনের একটা পুলের চিন্তা যদি আমরা মাথায় কল্পনায় করি তাহলে কি কি জিনিস মাথায় আসে? ক্রিস্টাল ক্লিয়ার ব্লু কালার পানি, এত পরিষ্কার যে নিচের টাইলস পর্যন্ত চোখে পড়ে। ইভেন হয়তো এটাও মাথায় আসে যে একটা ফিল্টার প্ল্যান্ট আছে এখানে, কিন্তু ব্যালেন্সিং ট্যাঙ্কের কথা সাধারণত মাথায় আসে না, এটা দেখা যায় না। এই কারণে আমি ব্যালেন্সিং ট্যাঙ্কে সুইমিং পুলের আনসাং হিরো বলি। আমরা এখন স্ক্রিনে ওভারফ্লো টাইপ সুইমিং পুলের একটা স্কিমেটিক ডায়াগ্রাম দেখতেছি, কিভাবে কাজ করে এর সাধারণ কার্যপ্রণালী। এখানে মূলত 3টা অংশ থাকে। 1 নাম্বার এটা সুইমিং পুল, 2 নাম্বার এখানে একটা ফিল্ট্রেশন ইউনিট, এবং 3 নাম্বার ব্যালেন্সিং ট্যাঙ্ক। এখানকার ওয়াটার সার্কুলেশনটা কিভাবে হয়? ব্যালেন্সিং ট্যাঙ্ক থেকে ফিল্ট্রেশন ইউনিটে পানি যায়, ফিল্ট্রেশন ইউনিটে এখানে আর কিছু কেমিক্যাল ফিডার আছে। কেমিক্যাল দেওয়ার পরে এই পানিটা একটা সাইন ফিল্টার ইউনিটের মাধ্যমে ফিল্ট্রেশন হয়ে সেটা সুইমিং পুলের ফ্লোরে সাপ্লাই করা হয় নিচ দিয়ে, এবং এই পানি নিচ দিয়ে সাপ্লাই করলে উপরে যে পানি ওভারফ্লো করে সে পানিটা এই পেরিফেরিয়াল যে একটা ড্রেন থাকে, আমরা ওভারফ্লো চ্যানেল বলি, পানি যেটা ওভারফ্লো করে সেই চারপাশের চ্যানেলের মাধ্যমে পানিটা আবার ব্যালেন্সিং ট্যাঙ্কে যায়। তো এইভাবেই এখানে কন্টিনিউয়াসলি ওয়াটার সার্কুলেশন করা হয়। আমরা এখানে এই প্রজেক্টে যেভাবে ওয়াটার সার্কুলেশন করতেছি সেটার স্কিমেটিকটা এখানে প্ল্যানে দেখানো হচ্ছে। এখানে রাউন্ড সার্কেল যে পয়েন্টগুলো, এগুলা পুলের ইনলেট পয়েন্ট, এবং এখানে ফিল্ট্রেশন ইউনিটের পজিশন, এবং এখানে 2টা পাম্প থাকে। একটা পাম্পের মাধ্যমে সরাসরি ব্যালেন্সিং ট্যাঙ্ক থেকে পানি কালেক্ট করা হয়, সেটা ফিল্টার ইউনিটের মাধ্যমে ফিল্টার করার পরে এই পানিটা পুলে সাপ্লাই দেওয়া হচ্ছে। কন্টিনিউয়াস ওভারফ্লোর জন্য একটা পাম্প সবসময় চলমান থাকে, এবং দ্বিতীয় আর একটা পাম্প আছে যেটা হঠাৎ করে পুল থেকে মানুষজন উঠে আসলে যে পানির লেভেল নিচু হয়ে যায়, পানির লেভেল হঠাৎ করে নেমে যায়, সেটাকে কাভার করার জন্য এখানে ফ্লোট সুইচ থাকে। ফ্লোট সুইচ এই দ্বিতীয় পাম্পটাকে অন করে, এবং অতিরিক্ত পরিমাণ পানি একই প্রক্রিয়ায় ব্যালেন্সিং ট্যাঙ্ক থেকে ফিল্ট্রেশন ইউনিটের মাধ্যমে ফিল্ট্রেশন করে এই পুলে সাপ্লাই দেওয়া হয়।
পানির লেভেল ডেক লেভেলে চলে আসলে তখন এই দ্বিতীয় পাম্পটা আবার অফ হয়ে যায়। প্রথম পাম্প যেটা ওভারফ্লো করতেছে কন্টিনিউয়াস, সেটা একটানা চলতে থাকে। এভাবেই সুইমিং পুলের ব্যবহারকালীন সময় এই ফিল্ট্রেশন ইউনিটটা এই পুলে কন্টিনিউয়াসলি ওয়াটার সাপ্লাই দেয়। এখন তাহলে ব্যালেন্সিং ট্যাঙ্কের সাইজ কতটুকু হবে আর কি? সুইমিং পুলে কনস্ট্যান্ট ওয়াটার লেভেল মেনটেন করার ক্ষেত্রে ব্যালেন্সিং ট্যাঙ্কের সাইজটা নির্ভর করে সুইমিং পুলের সারফেস এরিয়া, কত সংখ্যক মানুষ সুইমিং পুলে নামার সম্ভাবনা আছে, এবং স্থানীয় কোনো গাইডলাইন্স বা রেগুলেশন আছে কিনা, এই বিষয়গুলোর উপরে নির্ভর করে। এখন সুইমিং পুলের যে ফিনাই স্ট্যান্ডার্ডে এটার জন্য কোনো আলাদা করে কোনো নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মেনশন করা নাই। তবে সুইমিং পুল কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যেটা করা হয় যে দুইটা কন্ডিশন আছে: ব্যালেন্সিং ট্যাঙ্কের ক্যাপাসিটি সুইমিং পুলের ক্যাপাসিটির 5 থেকে 10% পর্যন্ত, এবং যে পুলের যে সারফেস এরিয়া প্রতি 100 স্কোয়ার মিটারে 4 থেকে 5 কিউবিক মিটার রিকোয়ারমেন্টটা ফলো করা হয়। আমাদের এই প্রজেক্টের পুল ক্যাপাসিটি, সুইমিং পুলের টোটাল 2100 কিউবিক মিটার পানি ধারণ ক্ষমতা আছে, এবং ব্যালেন্সিং ট্যাঙ্কের ক্যাপাসিটি 123.43 কিউবিক মিটার, যেটা সুইমিং পুলের টোটাল পানির ভলিউমের 5.87%। এখন ব্যালেন্সিং ট্যাঙ্কের পজিশনটা কোথায় সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে এই আলোচনাটা করব। তার আগে আমরা সুইমিং পুলের বেসিক লেআউটটা দেখি। সেটা হলো যে এটা বাম পাশে এটা হলো ব্যালেন্সিং ট্যাঙ্ক দেখাইছি। এরপরে এখানে মূল সুইমিং পুলটা হলো যে এটা সুইমিং পুলের ডেপথটা ভ্যারিয়েবল, যেমন এই পাশে একটা বড় অংশ পুল ডেপথ 2.1 মিটার, এরপরে 5 মিটারে একটা স্লোপ অংশ আছে ঢাল, যেটা 2.1 মিটার থেকে 1.35 মিটার পর্যন্ত। এই অংশটুকুর ডেপথ 1.35 মিটার। এখানে ডেপথটা কম রাখা হয় এই কারণে যে রেস্টিং প্লেস হিসাবে এখানে যে কেউ চাইলে দাঁড়ায় থাকতে পারবে। এখন এফিসিয়েন্সির দিক থেকে চিন্তা করলে ব্যালেন্সিং ট্যাঙ্কের সবচেয়ে ভালো পজিশন হলো এই সুইমিং পুলের যে ডিপেস্ট পার্ট আছে সেই ডিপেস্ট পার্টের যে কোনো এক পাশে ব্যালেন্সিং ট্যাঙ্ক স্থাপন করা। এখন সুইমিং পুলের যে ডিপেস্ট পার্টটা আছে এটা এই পাশে লম্বা বরাবর প্রায় 35 মিটার এই দুই পাশে, এবং এই পাশে হলো 22 মিটার। এখন আমরা ব্যালেন্সিং ট্যাঙ্কটাকে এই সুইমিং পুলের ইন্টিগ্রাল পার্ট হিসাবে কনস্ট্রাকশন করি এই কারণে যে ওই ট্যাঙ্কটাকে যদি আলাদা কনস্ট্রাকশন করা হয় তাহলে অতিরিক্ত আরো একটা ওয়াল তৈরি করতে হবে, যেটা খরচ সাপেক্ষ। এছাড়া আমরা যদি স্কিমেটিক ডায়াগ্রামটা আবার দেখি যে এখানে সুইমিং পুল এবং ব্যালেন্সিং ট্যাঙ্কটাকে আলাদা দেখানো হয়েছে, যদিও এটা ওয়ার্ক ফ্লোটা বোঝানোর স্বার্থে আলাদা দেখানো হয়েছে। এখন যদি কনস্ট্রাকশনটাও আলাদা করা হয় তাহলে এই ওভারফ্লো চ্যানেলের সাথে ব্যালেন্সিং ট্যাঙ্কের আলাদা একটা কানেকশনের জন্য পাইপ দ্বারা বা যে কোনো কিছু দ্বারা, যেটা একটু ঝুঁকিপূর্ণ। কোনো কারণে দেখা যাচ্ছে যে এই কানেকশন পাইপে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি এটা এর সাথে ইন্টিগ্রালি একসাথেই কনস্ট্রাকশন করা হয় তাহলে এই দুটা ট্যাঙ্কের কানেকশনের জন্য আলাদা কোনো মেকানিজম করার প্রয়োজন পড়ে না। এই কারণে এই ব্যালেন্সিং ট্যাঙ্কটাকে সুইমিং পুলের ইন্টিগ্রাল পার্ট হিসেবে কনস্ট্রাকশন করাটাই সবচেয়ে উপযুক্ত। এখন ব্যালেন্সিং ট্যাঙ্কটা কোন পাশে করব? এই লম্বা 35 মিটার সাইডের দিকে, নাকি এই যেটা একটু কম আছে 21 মিটার এই সাইডে করব? লম্বা সাইডে করলে খরচ সাপেক্ষ হবে, ওয়ালটা অনেক লম্বা হবে। ব্যালেন্সিং ট্যাঙ্কের পজিশন নিয়ে স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা
চিন্তা করি, তাহলে এই পাশে ব্যালেন্সিং ট্যাঙ্ক দেওয়াটাই সবচেয়ে উপযুক্ত এবং লজিক্যাল। এর কারণে কি হয় যে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা ইউনিফর্ম থাকে, কোনো আনইভেননেস থাকে না এবং ফাউন্ডেশনটাও উপযুক্ত হয়। কিন্তু আমরা যদি ব্যালেন্সিং ট্যাঙ্কটা সাপোজ এই পাশে দিই, তাহলে সুইমিং পুলের স্ট্রেস ডিস্ট্রিবিউশন বা ফাউন্ডেশন প্যাটার্নটাও ইউনিফর্ম থাকে না। আমরা এটা অযথা এই জটিলতাকে এড়ানোর জন্য পাশে দেব না, ব্যালেন্সিং ট্যাঙ্কটা পিছনে দেব। আমরা এখন সুইমিং পুলের লং সেকশনটা দেখতেছি। এখানে এটা মূল সুইমিং পুল, এটা ডেক লেভেলে ওয়াটার লেভেল, এক পাশে ডেপথ 1.35 মিটার আর এক পাশে ডেপথ 2.1 মিটার। ব্যালেন্সিং ট্যাঙ্কটা ডিপেস্ট পার্ট তার সাথে অ্যাড করছি। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ব্যালেন্সিং ট্যাঙ্কে একটা ওভারফ্লো পাইপ দিতে হয় এবং সেই ওভারফ্লো পাইপটা এমনভাবে দিতে হবে যাতে এই পেরিফেরিয়াল যে ড্রেনটা আছে এই ড্রেনে পানি আটকে না থাকে, এটা যেন সবসময় শুকনো থাকে। সেই রকম লেভেলে এই ব্যালেন্সিং ট্যাঙ্কে একটা ওভারফ্লো পাইপ দিতে হয়। বৃষ্টির সময় যেন ব্যালেন্সিং ট্যাঙ্ক পুরো হয়ে পানি হচ্ছে পুরো সুইমিং পুল এরিয়া যেন ডুবে না যায়, এই কারণে ওভারফ্লো পাইপটা দেওয়া হয়। তো আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।